আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমরা কথা বলি দেশের মানুষের, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক অবস্থা বা কি, আগামী নির্বাচনের খবর কি। এবং আজকে কথা বলবো ডাকসু নির্বাচন প্রসঙ্গে। শিরোনাম দিয়েছি ডাকসু কি আগামী নির্বাচনের মডেল। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত এবং প্রিয় মুখ। ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন আরেকজন আপনাদের পরিচিত মুখ, কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি রনি ভাই আপনাকে দিয়ে একটু শুরু করি। ডাকসু কি আগামী নির্বাচনের মডেল, সেই পর্যালোচনার আগে অনেক একদম বিভিন্ন শঙ্কা অথবা আদৌ কি ডাকসু নির্বাচন হবে এরকম প্রশ্ন উঠেছিল। এন্ড অফ দ্য ডে আজকে নির্বাচন শেষ হলো, ভোট গণনা তো চলছে। তো সার্বিকভাবে এই পর্যন্ত আপনার মূল্যায়ন কি, কিংবা পর্যবেক্ষণটা একটু শুনতে চাই। প্রথম মূল্যায়ন হলো যে ডাকসু নির্বাচনে জয়লাভ করার জন্য এবং এখানে তাদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য গত 15-20 বছর ধরে জামাত এবং শিবির তাদের একটা ব্যাপক প্রস্তুতি ছিল, ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, ইন টার্মস অফ নেগোসিয়েশন, এবং যেটিকে বলা হয় ওই ওদের যে দাওয়াতি কর্ম, গোপন দাওয়াতি কর্ম, সব মিলিয়ে তারা তাদের যে সর্বশক্তি রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে তাদের যে শক্তিমত্তা, তার চেয়েও বেশি শক্তিমত্তা তারা বিনিয়োগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এবং আমি যখন দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত জেলখানাতে ছিলাম 2012 সনে, ওই সময়টাতে জামাতের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমার এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ হয়েছে। তো সেখানে জামাতের শীর্ষ নেতাদের মধ্যে ধরেন, যেটা আমি লিখেছি পত্রিকাতে বের হয়ে লিখেছি, মীর কাসিম আলী সাহেব, তো তিনি বললেন যে এই মুহূর্তে অর্থাৎ 2012 সনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শক্তিমত্তা এমন যে আমাদেরকে যদি নিউট্রাল একটা প্লেগ্রাউন্ড দেওয়া হয় তাহলে মানে ছাত্রদল এবং ছাত্রলীগ তারা একত্র হবে, তাদেরকে ক্যাম্পাস ছাড়া করতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে না। এবং ওনার এই বক্তব্যটি আমি জেল থেকে বের হয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এটি লিখেছিলাম কলাম আকারে। তো এটা জামাত শিবিরের কেউ কিন্তু চ্যালেঞ্জ করেনি। এই গেল এক। 2 নম্বর হলো যে এই তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাকে ছাত্রলীগও কখনো কগনিজেন্সে নেয়নি, আর ছাত্রদল তো একেবারেই নেয়নি। আর শেখ হাসিনার পতনের পরে বিএনপির মধ্যে এক ধরনের মানে যাকে বলা হয় গর্ব, যেটিকে বলা হয়, এটা অহংকারও বলতে পারেন, গর্বও বলতে পারেন। তারা কতগুলো জিনিস মনে করে যে তারা ক্ষমতা এসে গেছে একেবারে ব্রুট মেজরিটি নিয়ে, 280 সিট নিয়ে পাশ করার মতো সামর্থ্য তাদের রয়েছে। দ্বিতীয়, তাদের গর্বটা হলো যে তারা ইচ্ছে করলে যে কোনো সময় যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পতন ঘটাতে পারে। তাদের একটা ধাক্কা তাদের সামাল দেওয়ার মতো অবস্থা নেই। 3 নম্বর হলো যে জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে, এরশাদ সাহেবকে বা জিএম কাদেরকে যেভাবে মূল্যায়ন করত, ঠিক আজকের এই নির্বাচনের পরে কি মূল্যায়ন করবে জানি না, কিন্তু এর আগ পর্যন্ত বিএনপির সব লোক মন এবং মননে তারা মনে করতো যে বিএনপির আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টির যে ওজন, আকার, আকৃতি, মান, সম্মান, ঠিক বিএনপির কাছেও জামাতের যে অবস্থানটা ঠিক ওই রকমই। তো এই সকল যে একটা রসায়ন, মনোজগতের যে একটা রসায়ন, সেই রসায়নের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়ে গেল, সবাই তার এক্সট্রিম লেভেলে ছিল। জামাত তার যে চেষ্টা এবং তদবির ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে এবং সারা দেশে, ওটা তারা সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করেছে। এখানে যদি তারা সফল হয়, এখন পর্যন্ত আমরা বলতে পারি না, যদি সফল হয় এটা তাদের প্রাপ্তি, আর যদি ব্যর্থ হয় এটাও তাদের চেষ্টা তদবিরের সর্বোচ্চ, এরপরে আর থাকে না। আর উল্টো দিকে যেটা করেছে, একটা রাজনৈতিক দল তার যে সেলফ কনফিডেন্স, তার যে জনপ্রিয়তা এবং তার যে স্বপ্ন, তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার যে আত্মবিশ্বাস, ওটার সর্বোচ্চ লেভেলে একটা স্বপ্নের জগতে চাঁদের দেশে ছিল বিএনপি। এবং সেখানে বিএনপি যদি জিতে যায় তাহলে তাদের সেই স্বপ্ন আরও বেড়ে যাবে, আর যদি সেখান থেকে তারা পড়ে যায় বা ব্যর্থ হয় তাহলে তাদের যে স্বপ্নভঙ্গ হবে, সেই স্বপ্নভঙ্গের ফলে কি হচ্ছে, আগামীকাল থেকে বাংলাদেশের রাজনীতিতে পথে ঘাটে মাঠে ময়দানে
আমরা যে একটা নতুন সমীকরণ দেখতে পাবো টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়ে যাবে। এই হলো আমার মূল্যায়ন। জি, আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেমনটা বললেন যে কেউ আমলই নেয়নি, ছাত্রলীগ ছাত্রদলের তো সুযোগটা ওইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। ছাত্রলীগ আমলে কি নেয়নি? কারণ হচ্ছে যে নির্যাতিতদের যে ইতিহাস, সেই ইতিহাসে যেরকম ছাত্রলীগের বাইরে বিরোধী তো সব পক্ষের উপরেই ছাত্রলীগ হামলা করেছিল, ছাত্র শিবির কিংবা ছাত্র দল নামের তো ক্যাম্পাসে আসলেই কেউ অবস্থান বা রাজনীতি করতে পারেনি, এটি তো আমরা দেখেছিলাম। না, ক্যাম্পাসে না করলেও শিবিরও তো ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, কিন্তু এখানে শিবির যে কৌশলটা অবলম্বন করেছিল, রাজনীতি তো আপনার কয়েকটা বিষয় থাকবে। আমি আপনাকে এটা 2011 আমি জেল থেকে বেরোনোর পরে হঠাৎ করে একদিন টেলিফোন করে জামাতের যে আধ্যাত্মিক নেতা ছিলেন শাহ আব্দুল হান্নান, তো তিনি জামাতের সবচেয়ে অর্থনীতিবিদ বোধহয় উনি ছিলেন, মানে আমলা ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। জি, তো ওনার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি হঠাৎ করে একদিন টেলিফোন করলেন যে ভাই সাহেব, যদি একটু অনুমতি দেন আপনার অফিসে একটু ডাল ভাত খাবো। তা আমি বললাম যে ভাই, আমি তো আওয়ামী লীগের সংসদ সদস্য, আপনি জামাতের এত বড় আধ্যাত্মিক নেতা, আপনি কেন আমার অফিসে আসবেন? দেখেন, আমরা আসলে বিভিন্ন জায়গাতে মত বিনিময় করি, প্রতিপক্ষ যারা আছে তাদেরও মত বিনিময় করি, আপনার ভিন্ন মত থাকতে পারে। উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়েতে, তো আমি আপনার কথাগুলো শুনতে চাচ্ছি। তো উনি আমার অফিসে এলেন এবং আমাদের এরপর থেকে উনি রেগুলারই আসতেন। আমার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক হলো, ওনার বাসায় গেলাম, অলমোস্ট প্রতি মাসে আমাদের দেখা সাক্ষাৎ হতো। তো উনি যে জিনিসটা বললেন যে আমরা 2012 সনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই সরকারের সঙ্গে কোনো ফাইটিংয়ে যাব না। সরকার আমাদেরকে যখনই আক্রমণ করবে, আমরা সেই আক্রমণ প্রতিহত না করে আমরা সেটা অ্যাবজর্ব করার চেষ্টা করব। কোন সনের কথা? 2012। তখনও তাদের নেতাদের কি ফাঁসি হয়েছে? না, না হয়নি, তখন একজনের ফাঁসি হয়। আচ্ছা, আমরা ফাইটিংয়ে যাব না। তাই বললাম যে এখন আপনারা কি করবেন? বলে আমরা এটা একটা দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখবো, বিভিন্ন জায়গাতে প্রচার চালাবো এবং ইসলামের যে দাওয়াত, এবং আমরা পড়াশোনা করব, ইখওয়ানে মুসলিমিনের ইতিহাস পড়ব, আমরা তুরস্কের এবি পার্টির ইতিহাস পড়ব এবং মুসলিম ব্রাদারহুড কেন পরাজিত হলো সেই জিনিসগুলো পড়ব। এই কাজগুলি আমরা করব। তো আমার এর পরবর্তীতে ঢাকার যে এই বৈঠকটার ব্যাপারে আমার সাথে কথা হলো, ঢাকার তখন যে মেট্রোপলিটন কমিশনার ছিলেন বেনজির, তো উনি আমার খুব বন্ধু মানুষ ছিলেন। তো আমি একদিন বললাম যে এরকম ব্যাপার, জামাত তো এই সিদ্ধান্ত নিয়েছে। তো উনি বললেন যে তাহলে এটা জামাত খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যদি তারা এভাবে দাওয়াতি কর্মকাণ্ড করেন তাহলে তো ভালোই হবে, তাহলে তাদের সঙ্গে আমাদের যে পুলিশি ফোর্সটা নিয়োগ করতে হয় তাহলে আমাদের এটা করতে হয় না। তো বোঝার চেষ্টা করে যে 2012 সন থেকে তাদের যে ম্যাটিকুলার যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা এসে 2025 সনে আজকের যে অবস্থায় দাঁড়িয়েছে, আপনি এই 12 বছরের যে সংগ্রাম বা 13 বছরের যে তাদের শ্রম, এটাকে আপনি তো রাতারাতি 12 দিনে আপনি মিসমার করে দিতে পারেন না। হয় আর আপনি যদি আমি যদি রনি ভাই এই পর্যবেক্ষণটা একটু সাইবুল ভাই থেকে ঘুরে এসে শুনি, এবং আমি ঠিক বলতে পারবো না যে শাহ আব্দুল হান্নান জামাতের কোন পর্যায়ের নেতা ছিলেন। ও মাই গড, জামাতের না, শুধু নেতা না, জামাতের থিংক ট্যাঙ্কার ছিলেন হয়তো বা, থিংক ট্যাঙ্ক না, কিন্তু জামাতের সবচেয়ে বড় হলো গোলাম আজমের পরে জামাত তো স্ট্রাকচার নিয়ে চলে। আমি সেই আলোচনায় আসবো একটু রনি ভাই, নিশ্চয়ই, এবং আমি এর ফাঁকে জেনে নেওয়ার চেষ্টা করব যে উনি কোন পর্যায়ের। সাইবুল ভাই, সেটি হচ্ছে যে আমরা আজকে আসলে অনেক দিন আগে আপনারা দুইজনই ক্যাম্পাস ছেড়েছেন, হয়তো সবার সৌভাগ্যে আপনার ভোট দেওয়ার সৌভাগ্য হয়েছিল এবং রনিবের ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি। জি, আপনি মান্না ভাই যখন ভিপি হয়েছিলেন তখন। তো সার্বিকভাবে এই যে 6 বছর পরে ডাকসুর ইলেকশন হচ্ছে, আবার গত ইলেকশনে নুরুল হক নূর ভিপি হয়েছিলেন, তখন তো সকল দল অংশ নিতে পারেনি। তো এখন পর্যন্ত এই যে পরিবেশটা, সার্বিকভাবে ছোটখাটো কিছু বিষয়ের অভিযোগ আছে, এই পরিবেশটাকে কি বলবেন? সেখানে আমি বিবেচনাটা এটা না যে এখন পর্যন্ত আমরা রেজাল্ট জানি না যে কে মানে বিজয়ী হচ্ছে, কিন্তু কি বলবেন এই পরিবেশটাকে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন গোলাম মাওলা রনি, তার সাথে সম্ভবত আমার এটাই প্রথম কোনো টেলিভিশনের কোনো প্রোগ্রামে বা কোনো প্রোগ্রামে এই প্রথম। তাহলে আমাদের দর্শকরা এটা বাড়তি পাওনা। আমি তাকে শুভেচ্ছা জানাই এবং দর্শকদের তো মিষ্টি খাওয়াতে পারবেন না এই উপলক্ষে, যে দর্শক অফিসে গেলে খেয়ে নেবে। দর্শক শ্রোতা, আপনাদের শুভেচ্ছা এবং সালাম জানাই। ডাকসু নির্বাচন যেটা বললেন 6 বছর পরে হচ্ছে, এটা তো অনেকেরই তো বড় একটা প্রত্যাশার জায়গা ছিল। এটা একটা
এই আমার সুযোগ হয়েছিল আমরা ৮০ সালে যখন মাহমুদুর রহমান মান্না এবং আখতারুজ্জামান তারা ভিপিজিএস প্রার্থী ছিলেন, আমাদের তখন ছাত্র সংগঠন ছাত্রৈক্য ফোরাম থেকে নুরুল কবির, এখন যে নিউ এজের সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক, এবং গোলাম কিবরিয়া, তারা ছিলেন আমাদের প্যানেলের ভিপি এবং জিএস। আমরা তাদের সাথে একটা বোঝাপড়া করে আমরা আমাদের ভিপি জিএস আমরা প্রত্যাহার করি। তো সেখানে আমার ভোট দেবার সুযোগ হয়েছিল। তখন আমি মহসিন হলে থাকি। তারপরে আমি একবারই ভোট দিয়েছি, তারপরে আর। আপনি তখন ছাত্র সংগঠন করেন নিশ্চয়ই? তখন আমি জি তখন আমাদের ছাত্রৈক্য ফোরাম, আমরা অ্যাকচুয়ালি জাতীয় ছাত্র দল থেকে বেরিয়ে এসে জাতীয়তাবাদী ছাত্র দল না, জাতীয় ছাত্র, যেটা ভাসানী ন্যাপের সাথে যুক্ত ছিল, পরে আমরা ছাত্রৈক্য ফোরাম গঠন করি। এখনো সংগঠনটা নানাভাবে আছে। তো এরপরে একবারই ভোট দিই। তারপরে তো ধরুন দীর্ঘ বিরতির পরে, তারপরে ৯০, তারপরে বললেন দীর্ঘ ৬ বছর আগে নির্বাচন হয়েছে। এটা আমি এমনি অ্যাপারেন্টলি যেটা মিডিয়া লিখছে, খবরের কাগজ লিখছে, এটা উচ্ছ্বাস আছে, ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, ছাত্রছাত্রীরা। এটা এখনো পর্যন্ত সামগ্রিকভাবে ছোটখাটো ঘটনা ছাড়া, ছোটখাটো উত্তেজনা ছাড়া সামগ্রিকভাবে একটা গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ, যে পরিবেশটা আমরা দেখতে চাই, মানুষও দেখতে চাই। এবং আমাদের শিক্ষার্থীরা তারা আদর্শের রাজনীতির মতপার্থক্যের পরেও ইভেন তাদের মধ্যে যে বোঝাপড়ার সম্পর্ক, সৌহার্দ্য, এটা নিশ্চয়ই দেখতে ভালো লাগে। আমরা তো এরকম একটা ভিন্ন মতের মধ্যে সহাবস্থানের এরকম গণতান্ত্রিক সমাজই তো আমরা দেখতে চাইব, এবং তার জন্য আমাদের কাজটা। কিন্তু এটাকে আমি একটু অন্য কথা একটু বলতে চাই, এই এত মনোযোগের জায়গাটা কেন? একটা ছাত্ররা এটা তো সাধারণভাবে ১ বছরের জন্য এটা হবার কথা, প্রতি বছর পর পর এটা হবে। প্রথমত আগের শাসকরা কেন ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন তারা দেয়নি? কেন দেয়নি? তারা মনে করেছে শাসক দলের বাইরে তাদের বিরোধী পক্ষ, বিরোধী ছাত্র সংগঠন, তারা হয়তো এই ডাকসু, রাকসু, জাকসু বা ইকসু এসব নির্বাচনে বিরোধী দল, তারা হয়তো তাদের ছাত্ররা, নেতৃবৃন্দরা তারা নির্বাচিত হবেন। মনস্তাত্ত্বিকভাবে মনে করা হয় যে ডাকসু বা এই ধরনের সংগঠনগুলোর নেতৃত্বে থাকা মানে বিশ্ববিদ্যালয় তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণে থাকা। মনস্তাত্ত্বিক জায়গাটা হচ্ছে একটা চর দখলের মনস্তত্ত্ব। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। যে জন্য হলে যে আপনি সংস্কৃতি দেখেন, হলের যে জবরদস্তির যে সংস্কৃতি, আমার রনি ভাই তো নিশ্চয়ই শত শত ইউটিউবে তিনি এসব নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। আমি শত শত হাজার হাজার মিটিংয়ে, আমি নিজেও পাবলিক মিটিং অসংখ্য বক্তৃতা করেছি। এগুলো মনে করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে রাজনীতির অর্ধেকটা নিয়ন্ত্রণে থাকে। মনস্তত্ত্ব হচ্ছে দখলের মনস্তত্ত্ব, মনস্তত্ত্ব হচ্ছে খবরদারির মনস্তত্ত্ব, কর্তৃত্বের মনস্তত্ত্ব। মনস্তত্ত্বটা এরকম না যে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ, একটা সাংস্কৃতিক পরিবেশ, সবাই মিলে ভিন্ন মতের মধ্যে, এই মনস্তত্ত্ব দিয়ে কিন্তু এখানে চলছে না। এটা আমরা এটাকে ফ্লেভার দিই, আমরা এরকম দেখতে চাই যে এরকম একটা জায়গা হবে। বিশ্ববিদ্যালয়ের অর্থ হচ্ছে মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তা, যেখানে প্রশ্ন করবে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, বর্তমান, ভবিষ্যৎ। যারা আমাদের বলে মানে এনলাইটেন ইন্টেলিজেন্সিয়া যাদেরকে আমরা বলি, আলোকিত বুদ্ধিজীবী, তাদেরই তো হচ্ছে এটা বড় বড় প্রতিষ্ঠান। তো সেই জায়গাটা এখনো ধরুন এই সন্ধ্যাবেলা আপনার এখানে যখন আমরা যখন এখানে আলোচনা করছি, টান টান উত্তেজনা না, ফলাফলটা কি হবে এটা। এবং আমি একটু আগে দেখলাম যে বিশ্ববিদ্যালয় চত্বরে এক ধরনের উত্তেজনা, বিশ্ববিদ্যালয়ের চারপাশে নাকি নানা রাজনৈতিক নানা অংশের লোকজনের নাকি জটলা নাকি বাড়ছে। কারণটা কি বাড়ছে এটা? তার মানে ব্যাপারটা কি এরকম, ফলাফল পক্ষে আসলে একরকম, ফলাফল যদি বিপক্ষে যায় তাহলে আরেক ধরনের। এগুলো কিন্তু আমাদের মধ্যে উদ্বেগ জায়গাটা কিন্তু তৈরি করছে। তার মানে অ্যাপারেন্টলি আপনারা মিডিয়া, আমরা সবাই বলবার চেষ্টা করছি এটা আনন্দঘন পরিবেশে নিজেরা প্রতিনিধি নির্বাচন করবে এতদিন পরে, হ্যাঁ, এবং আমরা একটা গণতান্ত্রিক একটা সংস্কৃতি জন্ম দিতে চাই। আমাদের সত্যি সত্যি বিদ্যাপীঠগুলোতে একটা শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ,
একটা গণতান্ত্রিক সংস্কৃতি এটা জন্ম দেবে। কিন্তু আমি টান টান উত্তেজনা দেখি, ব্যাপারটা এরকম অনেকটা এটাও যেন এক ধরনের দখলের একটা মানসিকতা মনস্তত্ত্ব যেন কাজ করছে এখানে। জিতলেই কি আর জিতলে মনে করলে আমি বাংলাদেশটাকে আমি অর্ধেক জয় করলাম, হেরে গেলে কি ব্যাপারটা এরকম যে আমি আমার সবকিছু আমি হারিয়ে ফেললাম? গভীরে এই বোধটা আমার মনে কাজ করছে। তার মানে রাষ্ট্র রাজনীতি এখনো তার আসল জায়গার মধ্যে আসেনি। আমরা বাইরে আমরা এক ধরনের ভিতরে দেখি না, তাই না? তো আমি তারপরও আমি নিশ্চয়ই এটা দেখতে চাইব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন একটা উৎসব মুখর পরিবেশে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ইতিমধ্যে দেখলাম যে নানা যারা অংশগ্রহণ করছেন দুপুরের পর থেকে তাদের নানা অভিযোগ আমি দেখছি। এই অভিযোগগুলো যত সময় গড়াবে অভিযোগগুলোর পাল্লা সংখ্যা তার গভীরতা মানে বাড়তে থাকবে এবং এটা বাড়তে বাড়তে কোথায় যাবে সেটা আমি এখনো জানি না। কিন্তু সাইফুল ভাই এতদিন পর্যন্ত গত 20 দিন পর্যন্ত যে এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত যে পরিবেশ সেটিকে নিশ্চয়ই সাধুবাদ দিবেন। আমি নিশ্চয়ই সেটাকে সাধুবাদ জানাবো। আর প্রধানত আমাদের ছাত্রছাত্রীদের জন্য তারা এটা চেয়েছেন এক, আর তারপরে শিক্ষক শিক্ষয়িত্রী এবং যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবাই চেয়েছেন একটা নির্বাচন হোক, একটা উৎসবমুখর জায়গা হোক। তবে এটাকে আপনি জাতীয় নির্বাচনের রিহার্সাল বলা যাবে, আপনি তো আলোচনা করছিলেন, আমি এটা বিবেচনার মধ্যে রাখছেন যে আমি সেই আলোচনায় যাব। মানে এটা একটা অভিজ্ঞতা। জি, আমি মনে করি যে শেষ পর্যন্ত ফলাফল যদি এইটুকু যে কি দাঁড়াবে সেটার উপরে নির্ভর করবে। আমরা নিশ্চয়ই চাইবো যে সবার দিকে একটা সহনশীলতা চাইবো, আমরা সেটা ধৈর্যটা চাইবো, পরস্পরের প্রতি একটা সংবেদনশীলতা নিশ্চয়ই আমরা দেখতে চাইবো। এইটুকু আমি আপাতত বলতে পারি। সাইফুল ভাইয়ের কথা শুনছিলাম, সাইফুল হক কমরেড। আমরা ফিরছি গোলাম মাওলা রনি আপনার কাছে। আপনি এর আগে বেশ কিছু পর্যবেক্ষণ বলেছিলেন, সেখানে একটা কথা ছিল স্বপ্ন ভঙ্গ হবে যদি হেরে যায় কোন দল, বিশেষ করে যদি ছাত্র দল হেরে যায়। জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে বলে কি আপনি মনে করেন? মানে এটির কি জাকসু রাকসু সামনে যে ইলেকশন কিংবা জাতীয় রাজনীতিতে কতটুকু প্রভাব পড়তে পারে? যদিও সাইফুল ভাই বলেছেন যে সাইফুল ভাইয়ের মত সেরকম না, জিতলে কি দেশের অর্ধেক দখল হয়ে যাবে কিনা বা কি হবে সেটির তিনি একটু ভিন্ন মত। আলটিমেটলি হলে কি রাজনীতির যে ওয়েবটা ভাইবটা এটা সপ্তাহখানেকের বেশি সাস্টেইন করে না। জি, এখানে যারা জয় পরাজয় হলো এরা যদি এটাকে এনক্যাশ করতে পারে, সারা দেশে ওয়েবটা রাখতে পারে, তাহলে প্রভাব থাকবে। আদারওয়াইজ এই ওয়েবটা যারা বিজয়ী হলেন বা যারা পরাজিত হলেন, এটা যদি শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় জায়গাতে, তাহলে জাতীয় রাজনীতিতে এটা প্রভাব ফেলবে। জাহাঙ্গীরনগরও আজকে প্রচার প্রচারণা শেষ দিন ছিল। রাইট, তো এটার প্রভাব পড়বে না। তবে মূল ব্যাপারটা হলো যে এটাকে যেহেতু প্রায় সব রাজনৈতিক দলগুলোই তাদের প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে, জি, এবং রাজনীতির মাইন্ড সেট আপটা একটা বিরাট ফ্যাক্টর। সবাই মনে করছে যে এটা হলে বোধহয় আমরা রাজা হয়ে যাব, আর না হলে বোধহয় আমরা প্রজা হয়ে যাব। দ্যাটস ইজ ডেঞ্জারাস। আর যদি সবাই এটা মনে করতো যে আরে সারা বাংলাদেশে 18 কোটি ভোটার, তো আমরা এরকম ইলেকশন করব, তো সেখানে 30, 32, 35 হাজার ভোটার যারা আছে তাদের এই বিষয় নিয়ে আমরা কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি? অধিকান্ত এখানে যারা ভোটার বা যারা নির্বাচিত হবেন তারা আমাদের সন্তান সম। এবং রিয়েলিটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একটা হলের ভিপি হলেন বা ইভেন ডাকসুর ভিপি হলেন, আমাদের আঞ্চলিক রাজনীতি এরকম একটা ব্যাপার যে এলাকার যিনি চেয়ারম্যান সাহেব আছেন, সেই চেয়ারম্যান সাহেব আসলে ডাকসুর ভিপি সাহেবকে পাত্তা দিতে চান না। চেয়ারম্যান সাহেব মনে করেন যে আমি এলাকার জমিদার, আমার এখানে অন্য কেউ নেই। তারপরে উপজেলা চেয়ারম্যান তো আরও বড়, এমপি সাহেব তো প্রশ্নের, সে তো মনে করে যে ওই এলাকাতে যদি প্রধানমন্ত্রীও যান, এমপি সাহেব মনে করেন যে এই এলাকার প্রধানমন্ত্রী আমি। তো এই যে একটা রাজনৈতিক যে মন মানসিকতা, ট্রেডিশনাল, ভেরি ট্রেডিশনাল, তো সেই ট্রেডিশনাল রাজনীতির মধ্যে ডাকসুতে কিনে যে ভিপি হলেন, রাকসুতে বা জাহাঙ্গীরনগরকে ভিপি হলেন, জিয়েছিলেন, এটা আমাদের জাতীয় রাজনীতিতে এখনো পর্যন্ত ফ্যাক্টর হয়নি, কখনো ইতিপূর্বে কখনো হয়নি। আলটিমেটলি যারা অতীতে এখন যারা হয়েছেন তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু আমাদের এখানে অনেক জাতীয় রাজনীতির মহামানব তারা এই ডাকসুর ভিপি হয়েছেন। তোফায়েল সাহেবের মতো মানুষ, কে এম ওবায়দুর রহমান সাহেবের মতো মানুষ জিএস ছিলেন, ফেরদৌস আহমেদ কুরেশির মতো অসম্ভব একজন মেধাবী, তিনি তো ডাকসুর ভিপি ছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব ছিলেন, তো এরকম মাহমুদুর রহমান মান্না সাহেব ছিলেন, যারা
মন্ত্রী এমপি ছাড়ার বাইরেও এখনো পর্যন্ত রাজনীতি যদি বলা হয় বাংলাদেশের রাজনীতিতে তারা বেশ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। কিন্তু অবাক করার ঘটনা হলো যে এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ যারা এই জাতীয় রাজনীতিতে গিয়ে মন্ত্রী এমপি হয়ে সফলতা অর্জন করেছেন, খুব অল্প সংখ্যক। এবং তারা ওই মানে যখন স্থানীয় রাজনীতি করতে গিয়েছেন তাদেরকে ওই স্থানীয় ট্রেডিশন অ্যান্ড কাস্টমস মেনে রাজনীতি করতে হয়েছে, যেটা অনেকে সামাল দিতে পারেনি। ফলে এটাকে নিয়ে যারা খুব বেশি স্বপ্ন দেখছেন বা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন তারা মূলত মানে এই রাজনীতির যে মাঠের এই মুহূর্তে যে পানি নিজেরা ঘোলা করে দিচ্ছেন। রনিবি, তাহলে এই যে সামনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল কি সেখানে প্রভাবিত হবে না? না, এখানে জাহাঙ্গীরনগরটা শুধু প্রভাবিত হবে, জাহাঙ্গীরনগর প্রভাবিত হবে। এবং এর কারণ হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে এখানে জামাত শিবিরের একটা প্রাধান্য আছে। সেটা তো দেড় দশক আগের কথা। ওইটা এখন আরো বেড়েছে নিঃসন্দেহে। এটা মানে অতীতের যে কোনো সময় আছে, মানে জামাত যেভাবে ব্রিডিং করেছে, ম্যাটিকুলাসলি যে ব্রিডিং করেছে, ওভাবে কিন্তু ছাত্রলীগ বা ছাত্র দল করতে পারেনি, তারা ওই প্রকৃতির উপর ছেড়ে দিয়েছে। এটা কি জামাতের মানে সফলতা দিবেন না অন্যদের ব্যর্থতা দিবেন? এটা নার্সিং, এটা ফার্মিং চিন্তা করেন আপনি, এটাকে অনেকটা আপনি এটা ফার্মিং এর সঙ্গে তুলনা করবেন। যারা আপনি তারা যে ফার্মিংটা করেছে, প্ল্যান্টেশন করেছে, প্ল্যান্টেশনের পরে সেটা নার্সারিং করেছে, তারপর তাদের বেড়েছে। আর ছাত্রলীগ ছাত্রদল তারা হলো প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছে। তাদের পুরো সংগঠনটা যেটা বেড়ে উঠেছে এটা হলো হোমোজেনিয়াসলি প্রকৃতিগতভাবে। এখন প্রকৃতি বনাম নার্সিং এই দুটোর মধ্যে যে প্রতিযোগিতা দেখা দিয়েছে, তো সেখানে শিবিরে যারা লোক, আপনি এটাকে অনেকটা সায়েন্টিফিক বলতে পারেন, রোবোটিক বলতে পারেন, ম্যাথমেটিক্যাল বলতে পারেন। তো সেই কারণে তারা যেখানে যেখানে তাদের শক্তিমত্তা আছে তারা খুব সুন্দরভাবে সেটা নার্সিং করে বড় করেছে। এবং তাদের জন্য সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটি সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তারা সফল হয়ে যান তাহলে নেক্সট তাদের টার্গেট থাকে জাহাঙ্গীরনগর। এর কারণ হলো জাহাঙ্গীরনগর বলতে আমরা বুঝি যে একটা উন্মুক্ত ক্যাম্পাস, যেখানে নারী পুরুষ হাত ধরাধরি করে ঘুরছে, নাটক করছে, প্রেম করছে, তারপর শেষে বিশ্ব মানবতা নিয়ে উন্মুক্ত আলাপ আলোচনা করছে। তো সেখানে শরিয়া আইন, তারপরে সেখানে হিজাব, সেখানে তাদের যে জামাতের যে থিওলজি বা ধর্মতত্ত্ব, এটা যদি সেখানে ঢুকে যায় তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের যে টোটাল ক্যারেক্টারিস্টিক্স এটা রিভার্স হয়ে যাবে। কিন্তু রনি ভাই, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন নিশ্চয়ই জামাত শিবিরের যে প্যানেল, ওখানে কিন্তু হিজাব ছাড়া তাদের প্রার্থী ছিল, একই সাথে বসে তাদের ভিন্ন একটা নাম দিয়েছে, একই সাথে বসে তারা হিজাববিহীন মানে ওটা একাধিক প্রার্থী, নারী প্রার্থী ছিল। জামাতের যে ঘটনা হলো, জামাত তো বললাম যে ওরা খুব বৈজ্ঞানিকভাবে সবকিছু করেছে। তাদের যেখানে দাড়ি রাখা দরকার তারা সেখানে দাড়ি রেখেছে, যেখানে তারা মনে করেছে ক্লিন শেভ হলে সাইফুল সাহেবের সাথে বৈঠক করলে জমবে ভালো, তখন সেখানে ক্লিন শেভ করেছে। তারা যেখানে স্যুটটাই পরা দরকার পরেছে, তারা যেখানে পাঞ্জাবি দরকার সেইভাবে পরেছে। অর্থাৎ এখানে তারা পুরো যাকে বলা হয় রাজনীতির যে অঙ্গনটি, এই অঙ্গনটিকে তারা একটা বৈজ্ঞানিক পরীক্ষাগার হিসাবে এটাকে তারা ব্যবহার করে আসছে 2012 সাল থেকে। সেখানে আপনি বিশ্লেষণ করলেন, কিন্তু এই যে শিবিরকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিজয়ী হয়ে যেতে পারে চিন্তা করছেন, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশের সেই অবস্থায় ভোটারদের এত কাছে পৌঁছতে পারে না। নট লাইক বিশ্ববিদ্যালয় নট লাইক দ্যাট। আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকাটা মূলত একেবারে দ্বিতীয়। আমি যদি এই প্রসঙ্গটা একটু সাইফুল ভাই থেকে ঘুরে আসি প্লিজ, কারণ তো না হলে অর্ধেক হয়তো শুনতে হবে। জি সাইফুল ভাই, আপনি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বাম সংগঠনের সাথে বিভিন্ন রাজনৈতিক, যদিও আমাদের দর্শকরা অনেকে বাম সংগঠন কি সেটি হয়তো অনেক বুঝতে পারে না, বাম ডান শুনতে শুনতে অনেকে বড় হয়। তো একটা সময় আমরা যেটা দেখেছি স্বাধীনতা পূর্ববর্তী পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বাম সংগঠনের জয় জয়কার, বিশেষ করে এই ছাত্র সংসদে। তো সেই অবস্থার আলোকে এখন যে অবস্থাটা সেটি তো আগের মতো নেই। তো আপনারা এই অবস্থাটা, সেখানে হয়তো এই যে রিলিজিয়াস রিলেটেড অর্গানাইজেশনগুলো এগিয়ে যাচ্ছে, যদিও তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাম সংগঠনগুলোও ছিল, তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করেছে। এই অবস্থাটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? না, আপনার ধন্যবাদ। আমাদের তো এখানে বিশ্ববিদ্যালয়গুলো তো ছিল বলতে পারেন, আমি বাম না বলে প্রগতিশীল মুক্ত বুদ্ধির চর্চা, প্রগতিশীল যারা সাম্যের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, অধিকারের কথা বলে, মুক্তির কথা বলে, এবং যারা নারী পুরুষের সমান অধিকারের কথা যারা বলেন। ফলে
তাদেরকে যদি আপনি বামপন্থী বলেন তাহলে ঠিক আছে, না সেই ক্ষেত্রে এখন যারা না, না, ইসলামিক সে- সংগঠন সে- তারাও কিন্তু বলে যে তারাও ঠিক প্রগতির আছে। পক্ষে। ফলে বললে আমাদের এখানে ভাষা আন্দোলন যদি পেছনে যায়, ভাষা আন্দোলন থেকে শুরু করে গোটা 60 দশকের যে লড়াই, জি 69-এর গণঅভ্যুত্থানের পরে 70-71-এর আমাদের মহান মুক্তিযুদ্ধ, পরবর্তী পর্যায়ে আমাদের শিক্ষাঙ্গনগুলো ছিল বলতে পারেন যে নতুন ভাবনা, নতুন সমাজ ভাবনা, নতুন সমাজ চিন্তা, সমাজতন্ত্রের, সাম্যের, বিপ্লবের, তার কিন্তু সূতিকাগারগুলো কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তো আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং পরবর্তীকালে আমাদের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী যে লড়াই, এমনকি এবারও আমরা যে এই যে ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী লড়াই, এগুলোর কিন্তু প্রাণ কেন্দ্র একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা প্রগতির ভাবনা, একটা প্রগতির তার যে জীবন্ত তার যে সম্পর্ক, একটা মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তার শিক্ষক মণ্ডলী, তার পুরো আবহাওয়াটাই ছিল একটা মুক্ত চিন্তার জায়গা, যেখানে কোনো চিন্তার দিক থেকে কুপমণ্ডকতা, চিন্তার দিক থেকে কোনো জাড্য এটা কখনো নেয়নি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অসাম্প্রদায়িক যে গণতান্ত্রিক চিন্তার স্বপ্ন, সমাজ বদলের স্বপ্ন, বিপ্লবের স্বপ্ন, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এগুলো ছিল কিন্তু প্রধান জায়গাটা। তো সেই জায়গাটা তো কিছুটা তার ভারসাম্য কিছুটা পরিবর্তন হয়েছে। জাতীয় রাজনীতিতে প্রগতিশীল, যদি আপনি বামপন্থী বলেন, বাম আমি বলি তা না, সাধারণ না, অর্থে ঠিক মানুষ আছে। সেটাই বোঝে। এবং জি। তাদের ভূমিকাটা যতখানি হ্রাস পেয়েছে, স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়গুলো তো আর বিচ্ছিন্ন দ্বীপ নয়, ফলে তার একটা প্রভাব তো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু এসছে। আমার এক সময় মনে হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কি আর কোনো রাজনীতি চর্চা আছে, আর কোনো জগৎ আছে? আমি আজকে এটা খুব মানে আমার মন মানসিকতার ইনভলভমেন্টটা যে পর্যায়ে ছিল, তো এখন তো ধরেন হয়তো 3 মাসে একবার যাওয়া হয় না, অথবা প্রয়োজন কোনো কর্মসূচি ছাড়া সাধারণত যাওয়া হয় না, 6 মাসে অনেক সময় যাওয়া হয় না। তো এগুলোর একটা কারণ, ফলে কিছুটা এটা পরিবর্তন হয়েছে। কিন্তু একই সাথে আমি মনে করি যে কিন্তু সাধারণ যে ছাত্রছাত্রীরা, হ্যাঁ বলতে পারেন যে তাহলে এর বিপরীত চিন্তা, বিপরীত মতাদর্শের যারা আছেন, হ্যাঁ তারা, যেটা আমার রনি ভাই যেটা বললেন, হ্যাঁ যারা এটাকে মনে করছে না ঠিক আছে, এটা আমাদেরকে নেতৃত্বে আসতে হবে, দখলে নিতে হবে, এটা দখল নেওয়া মানে রাজনীতির অর্ধেক দখলে নেওয়া, দেশের অর্ধেক দখলে নেওয়া, ক্ষমতার অর্ধেকটা যাওয়া, এরকম মনে করে যারা এরকম কাজ করা খুব অন্যায়, আমি সেটা বলবো না, নিশ্চয়ই তার সবার জন্য সেই সুযোগটা আছে। তো সেভাবে অনেকে কাজ করেছেন। আর বাকিরা যেটা হয়েছে যে ধরুন এখন এখানে সামাজিক মনস্তত্ত্বেরও বেশ কিছু পরিবর্তনের জায়গাটা এসছে, চিন্তা ভাবনা, সমাজ নিয়ে ভাবনা, সমাজ মনস্তত্ত্ব, এটারও একটা গভীর একটা ভাবনা চিন্তার জায়গাটা এসছে। সেই জায়গা থেকে বলুন যে এমনকি বাম প্রগতিশীল শিবিরও কিন্তু এবার তারা কিন্তু একসঙ্গে কিন্তু প্যানেল দিতে পারেনি, তাদের মধ্যে 2-3টে প্যানেলে এখন এবার তারা, বা 3-4টে প্যানেলে তারা ভাগ তারা হয়ে আছে। সেটিও জাতীয় রাজনীতিরই প্রভাব, সেটাও জাতীয় রাজনীতিরও একটা প্রভাব। ফলে এই যে সাধারণ যে বোধের অভাব, সাধারণ কাণ্ডজ্ঞানের যে অভাব, তাই না, তো সেই জায়গাগুলো তার একটা রিফ্লেকশনের জায়গাটা আছে। আমি একটু আরেকটা যেটা বলি যে, তবে আমি এটাকে আপনারা এই ডাকসু ইলেকশনকে আপনারা মিডিয়া, আপনারা যে ভাইব যেটা নিয়ে গেছেন, হ্যাঁ যেটাকে নিয়ে গেছেন, সম্ভবত আপনাদের রাজনীতির অন্যান্য উপাদান কম আর কি, অন্যান্য খোরাক কম, সেজন্য এটাকে আপনারা, এটা যেই রেটিং পাওয়ার কথা সেই রেটিং এর চেয়ে অনেক গুণ ভাইবটা আপনারা বাড়িয়ে দিয়েছেন, যেন মনে হচ্ছে এটা যেন আমাদের একটা বাঁচা মারার জন্য একটা বিষয়। ব্যাপারটা আদৌ এরকম না। আপনি 40,000-এর কাছাকাছি ভোটার হয়তো ভোট দিয়েছেন, 30-32 বা 33,000 ভোট দিয়েছেন। আমাদের সারা বাংলাদেশের ভোটার হচ্ছেন এখন 12,60,00,000-এর উপরে। তো সেই জায়গাটাকে আপনি এখন কোন যুক্তিতে আপনি এগুলোকে এই পর্যন্ত, এমনকি আমি বলবো যে মিডিয়াগুলো পেশাদারিত্বের যে ঘাটতি, এবং তো সেই জায়গাটার কিন্তু মানে মানুষকে মনোজগতের সাথে এর সঙ্গে যুক্ত করে ফেলা, এবং এগুলো আখেরে সমাজ প্রগতির চেয়ে এগুলো অন্য একটা নেতিবাচক জায়গাটা কিন্তু তারপরে গড়ে ওঠে। ভবিষ্যতে এসব ব্যাপারে সতর্ক থাকা দরকার। জি সাইফুল ভাই, আমি রনিবের কাছে যাব, তবে আমি আমার এক সহকর্মী
আছে এখন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা একটু দেখে আসি এখনকার অবস্থা কি। আমরা প্রিয় দর্শক কথা বলছি, আমাদের সহকর্মী রয়েছেন সেখানে শিমুল খান। শিমুল, আপনি একটু বলবেন যে এখন পর্যন্ত আসলে ভোট গণনার কি অবস্থা এবং কোনো ফলাফল কি পাওয়া গেল? আমরা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু হলের ফলাফল দেখতে পাচ্ছি, এগুলোর ব্যাপারে কোনো কিছু আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যাবতীয় জানতে চেয়েছেন ভোট গণনার সর্বশেষ কি অবস্থা। আসলে প্রত্যেকটি কেন্দ্রে আসলে যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে ভোট গণনা আসলে চলমান রয়েছে। এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো আপডেট আসেনি, অর্থাৎ ভোট গণনার যে খবর সেটি কিন্তু এখনো আসেনি। এর আগে যদি একটু বলে দেই, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে, সেটি বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত চলে। ঠিক চলা শেষ করে তারপরে হচ্ছে যে কিছু কিছু অভিযোগ করেন ছাত্রদলের পক্ষ থেকে। সন্ধ্যাবেলায় বধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের যারা প্রার্থীরা। এখন আসলে এই সিনেট ভবনের আশপাশে আসলে বিপুল সংখ্যক যারা ভোটার রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা অবস্থান করছেন, অধীর আগ্রহে রয়েছেন ভোটের যে ফলাফল সেই ফলাফল নেওয়ার জন্য। উভয় পক্ষের আসলে যারা ছাত্ররা রয়েছেন, যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু অবস্থান করছেন। এখনো গণমাধ্যমে আসলে ভোটের যে আভাস বা ভোট যে ফলাফল প্রকাশ করবে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলা হয়নি। তবে শান্তিপূর্ণ ভোট গণনা চলছে এমনটি কিন্তু আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পারছি এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, বহিরাগতদের আনাগোনা আমরা আশপাশে লক্ষ্য করছি। বেশ বহিরাগতরা আসলে শাহবাগের আশপাশে রয়েছেন এবং চাংখারপুলের আশপাশে রয়েছেন এবং নিউ মার্কেট এলাকার সেদিকে কিন্তু বহিরাগতদের আনাগোনা আমরা বেশ চোখে পড়েছি। সেটি আসলে বিপুল সংখ্যক, আসলে সেই সংখ্যক সেই যে মানুষগুলোকে আমরা চেহারা দেখেছি সেই মানুষগুলোকে আগে কখনোই আমরা এই বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিন্তু আমরা দেখিনি। এই ছিল আমার কাছ থেকে এই সিনেট ভবন থেকে সর্বশেষ আপডেট। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এখনো ফলাফল পাইনি, সুতরাং এরই মধ্যে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেয়া হচ্ছে সেগুলো কিন্তু ফেক। আসলে জামাত বিবেচনায়, শিবিরের বিবেচনায়, শিবির আপনি বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই যে জনপ্রিয়তা অর্জন করেছে সেই ন্যারেটিভ কি জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা? না, হ্যাঁ, খুব কম সময়। আমি এটা আমার নিজের বাস্তব অবস্থায় বলি। আমার যে নির্বাচনী এলাকা ওটা মূলত দ্বিতীয় গোপালগঞ্জ, ওখানে আওয়ামী লীগের ব্রুট মেজরিটি। জি, আমি যখন এমপি ছিলাম 2009 থেকে 2014 সন পর্যন্ত, আমার কাছে মনে হলো যে সাকুল্যে 3-4 হাজার লোক সেই জায়গাতে আছে। এর বেশি আমার এলাকাতে 3-4 হাজার আছে। আবার যখন 2018 সনে আমি বিএনপির মনোনয়ন নিয়ে গেলাম, তখন আমি দেখলাম যে সেটা 15-20 হাজার হয়ে গেছে। এবং তখন আমি তাদেরকে বাস্তবে এসে দেখলাম যেহেতু বিএনপি সাপোর্ট 15-20 হাজার হয়ে গেছে। আর এখন মানে যে খবর নিলাম, আমাকে আওয়ামী লীগের লোক, বিএনপি লোক সবাই টেলিফোন করে বলে যে ভাই বলেন কি, চারিদিকে তো শিবির মানে জামাত ছাড়া কোনো লোকই দেখা যাচ্ছে না, শুধু জামাত আর জামাত। ওখানে বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই, গলাচিপের মতো জায়গাতে, 10 মিনিটের মতো জায়গাতে। ওখানে শিবিরের যে এটি কি তাদের সফলতা না অন্য দলগুলোর ব্যর্থতা? তুমি 30 সেকেন্ডে যদি বলো। এটা তো অবশ্যই তাদের সফলতা, আর অন্য দলগুলোর ব্যর্থতা। অন্য দলগুলো তো আসলে রাজনীতি করেনি, সে একমাত্র এই যে গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতা উপভোগ করেছে, আর বিএনপি শুধু পালানোর চেষ্টা করেছে, আওয়ামী লীগের অত্যাচার থেকে পিঠ বাঁচানোর চেষ্টা করেছে। আমি রনি ভাই একটু ব্রেকে যাই। সাইফুল ভাই, এই ব্যাপারে আপনার অবজারভেশন কি আছে? না, আমি মনে করি একটা তো না, আমি বিশ্ববিদ্যালয়গুলো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্র করে যে সিনারিও, এটা জাতীয় পর্যায়ের সিনারিওটা ঠিক এরকম না, কিন্তু এর একটা নিশ্চয়ই ছাপ আছে, তার সাথে তার একটা লিঙ্ক আছে। একটা অন্য দলগুলোর সাথে বা ধরেন জামাত শিবিরের, ওরা তো একটু প্রোঅ্যাক্টিভ, ওদের অ্যাক্টিভিটিকে আপনি হয়তো দৈনন্দিন প্রতিদিন কোনো না কোনোভাবে আপনি দেখতে পান। কিছুটা তো আপনাদের সাথে মিলে, আপনারা রাজনৈতিক দল, তারাও দাওয়াত, গণসংযোগ, যোগাযোগ, ওয়াজ মাহফিল, খুতবা, সিরাত, খুতবা, মানে আপনি নানাভাবে দেখতে পান, বহু ধরনের ডেমনস্ট্রেশন। আর অন্য দলগুলো বলেন, তারা তো একটা সাধারণ একটা কনভেনশনাল, তাদের একটা কনভেনশনাল যে পদ্ধতি মনে করে তারা নিজেরা কাজ করছেন, তো তাদের সমর্থনটা সবসময় ভিজিবল না,
যেটা ওদেরটা যেটা দেখা যায়, ওদের যখন সমাবেশ হয় ওদের সমর্থক পর্যন্ত সমাবেশগুলো থাকে, কিন্তু বিএনপি বা অন্য ধরনের দলগুলো তাদের ওই সমর্থকরা পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে আসে না, ওরা ওদের ওই কর্মী বা সংগঠিত লোকজন আসে। এটা হচ্ছে যে একটা অর্গানাইজড বা একটা রেজিমেন্টেড পার্টির সাথে অন্যান্য পার্টিগুলোর যে পার্থক্যটা। ফলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবির বা এদের আপনি যে ডেমনস্ট্রেশনটা দেখেন, এটাকে ন্যাশনাল লেভেলে এটাকে রেপ্লিকেট করার এখনো সে বাস্তবতা তৈরি হয়নি। ধন্যবাদ। কিন্তু সম্পর্ক আছে, বাট এটাকে কগনিজেন্সও এই বিষয়গুলোকে নেওয়া দরকার। অনেক ধন্যবাদ রনি ভাই। একদম এক মিনিটে শুনতে চাই, সেটা হচ্ছে যে সবশেষে ফলাফল তো একটা হবে এবং আগামীতে অন্য বিশ্ববিদ্যালয়েরও। এই নতুন নেতৃত্বের কাছে আপনার চাওয়া কি? একদমই 30-40 সেকেন্ডের মধ্যে শুনবো। নতুন নেতৃত্বের কাছে আসলে কি চাইবো, তারা ভালো থাকুন, দেশ গঠনে সহযোগী ভূমিকা আসুন এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য মেনে তারা যারাই বিজয়ী হবেন তারা যেন তাদের চিন্তা এবং চেতনাকে শানিত করেন দেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। যদি জামাত শিবির এখানে জয়লাভ করে, তাদেরকে বলবো মুক্তিযুদ্ধ, বাঙালিত্ব এবং আমাদের যে সাহিত্য এবং সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সঙ্গে তাদের যে ইসলামিক মূল্যবোধ রয়েছে এটার একটা সমন্বয় ঘটানোর জন্য তারা যদি এখন ইখওয়ানে মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের যে আদর্শ, এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান, এখানে মারাত্মক বিপর্যয় হয়ে আসবে। ওই দুর্মতি যেন তাদের না আসে। আবার ছাত্রদল যদি এখানে জিতে যায়, আমি তাদেরকে বলবো যে এই বিজয়ের অহংকারে যেন তারা তাদের যে প্রতিদ্বন্দ্বী শিবির তাদের প্রতি নিষ্ঠুর আচরণ না করে, নির্মম আচরণ না করে এবং বিশ্ববিদ্যালয়ের যে একটা সুন্দর পরিবেশ আছে সেটা যেন নষ্ট না অনেক হয়। ধন্যবাদ। সাইফুল হক, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। না, আমি প্রথমত চাইবো যে এক মিনিট। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো যেটা বললাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অসাম্প্রদায়িক যে গণতান্ত্রিক ঐতিহ্য, এটা বহুত্ববাদী সমাজের মধ্যে যে থাকার ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা বা প্রশ্ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে পারেন যে এখানে গণতান্ত্রিক সাম্যভিত্তিক যে মতাদর্শিক রাজনৈতিক যে সংস্কৃতি, এগুলো সহাবস্থান থাকবে, এটা নিশ্চয়ই আমরা দেখতে চাইব। ডাকসুতে যারাই আসেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যটাকে তারা ধরে রাখবেন। একবিংশ শতাব্দীতে একটা সর্বোচ্চ দেশের বিদ্যাপীঠে যে ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি দরকার, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, নিশ্চয়ই ডাকসু সেই ব্যাপারে তারা নেতৃত্ব প্রদান করবে। অনেক ধন্যবাদ। আমি মানুষের স্বপ্ন আশাটাকে তারা জাগিয়ে তুলবে। যে 30 সেকেন্ডে উত্তর চাই সেটি, এখানে দেখলাম যে সব দল মানে সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় নির্বাচনে কি এরকম হবে নাকি এর ব্যত্যয় দেখছেন? একদমই 30 সেকেন্ডের মধ্যে আমাকে না, বলতে হবে। এখানে তো জাতীয় নির্বাচনটা আরেকটু জটিল। একে তো হ্যাঁ, অভ্যুত্থানে অংশ নেওয়া তো সবাই তো সেখানে অংশগ্রহণ করবেন। আর আপনি জাতীয় নির্বাচনে কিছু প্রশ্ন এখন আনসেটেলড আছে, যেটা সরকার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। আওয়ামী লীগের তার যারা সাথে ছিলেন তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা, দলীয় প্রতীক অংশগ্রহণ করবেন কিনা, এই প্রশ্নগুলো রাজনৈতিকভাবে বা নির্বাচন কমিশনকে এই প্রশ্নগুলো কিন্তু তাদেরকে সেটেল করতে হবে। অনেক ধন্যবাদ। জাতীয় নির্বাচনটা আরো অনেক জটিল সমীকরণের মধ্যে জায়গা। রনি ভাই কি মনে করেন? দেখি, আমি সাইফুল ভাইয়ের সাথে একমত। জাতীয় নির্বাচন অনেক বিশাল, ব্যাপক, অনেক জটিল এবং কোনো অবস্থাতেই ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের 1% মিল খোঁজারও কোনো রিজন নেই। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো একসাথে মানে থাকবে কিনা সেই এখানে নিশ্চয়তা নেই। জাতীয় নির্বাচনটা একেবারে সম্পূর্ণ আলাদা। মানে আপনি জাতীয় নির্বাচনটা এরকম ধরেন, সংসদ নির্বাচন হয়, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, এটা কোনোটার সাথে কোনোটা মিল অনেক নেই। ধন্যবাদ গোলাম মোল্লা রনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ কমরেড সাইফুল হক আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপর দেশ, আর সেই দেশটাকে কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।